ডিয়ার স্টুডেন্টস, আজকের লাইভ ক্লাসে আহমেদ বন একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নীতিশ সাহা, সহকারী শিক্ষক গণিত, আহমেদ বন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 13 এর সসীম ধারা সম্পর্কিত কয়েকটি সাধারণ প্রশ্ন এবং তার সমাধান নিয়ে। আমি ইতিমধ্যে এই অধ্যায় 13 থেকে 2টি ক্লাস নিয়েছি এবং সেই ক্লাসগুলো ছিল সমান্তর ধারা সম্পর্কিত। আজকে আমরা আলোচনা করব গুণোত্তর ধারা সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে। তাহলে আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার গুণোত্তর ধারা কী। দেখো, আমি একটি ধারা লিখছি এখানে 2 + 4 + 8 + 16 +... দেখো, এখানে একটি ধারা লিখলাম 2 + 4 + 8 + 16 +... এখানে আমি যে সংখ্যাগুলো লিখেছি প্লাস চিহ্ন দিয়ে, এই সংখ্যাগুলো কিন্তু একটি নির্দিষ্ট নিয়মে লেখা হয়েছে, কাজেই এটিকে একটি কি ধারা বলা যায়। তো এখানে কী মিল আছে খেয়াল করো। আমরা যদি এখানে 4কে 2 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট হবে কত? 2। আবার যদি 8কে 4 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট হবে কত? 2। আবার 16কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হবে? 2 হবে। অর্থাৎ যে কোনো পদকে যদি আমরা তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট কত হবে? 2 হবে। যেমন খেয়াল করো, 4 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে 2। 4কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, রেজাল্ট হলো 2। একইভাবে আমরা 8কে ভাগ করি হচ্ছে 4 দ্বারা, সমান হচ্ছে 2। 16কে যদি আমরা ভাগ করি হচ্ছে 8 দ্বারা, তাহলে রেজাল্ট হবে 2। দেখো, সবসময় যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের ভাগফল কি আসতেছে? সমান আসতেছে, অর্থাৎ এখানে 2। কাজে এই 2কে বলা হবে এখানে সাধারণ অনুপাত। 2কে কী বলা হবে? সাধারণ অনুপাত। এবং এই ধারাকে বলা হবে গুণোত্তর ধারা। তাহলে আমরা গুণোত্তর ধারা কীভাবে চিনব? যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল যদি সর্বদা সমান আসে তবে সেই ধারাকে আমরা বলতে পারবো গুণোত্তর ধারা। যেমন 4কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, ভাগফল হয়েছে 2। 8কে 4 দিয়ে ভাগ করলাম, ভাগফল হয়েছে 2। এবং 16কে আমরা 8 দিয়ে ভাগ করলাম, ভাগফল হয়েছে 2। অর্থাৎ ভাগফল সবসময় কি সমান আসতেছে, কাজে এই ধারাকে আমি গুণোত্তর ধারা বলতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই গুণোত্তর ধারার যে সবসময় এই ভাগফল আমাদের এই 2 আসতেছে, এখানে 2কে বলা হবে সাধারণ অনুপাত। তাহলে এখানে প্রথম পদ কত? দেখো, প্রথম পদকে আমরা সাধারণত এ দিয়ে প্রকাশ করব। প্রথম পদ হচ্ছে 2 এবং সাধারণ অনুপাতকে আমরা আর দিয়ে প্রকাশ করব। সাধারণ অনুপাত কত হবে? 2 হবে। অর্থাৎ যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যে ভাগফল আসবে সেটাকে আমরা বলবো কি? সাধারণ অনুপাত। আমরা প্রথম পদ এবং সাধারণ অনুপাতের সাহায্যে কিন্তু গুণোত্তর ধারার যে কোনো পদের মান বের করতে পারবো। খেয়াল করো, তোমরা এখানে একটা মিল খুঁজে পাবে। দেখো, প্রথম পদ হচ্ছে 2। এই 2কে যদি আমি সাধারণ অনুপাত হচ্ছে কত? 2। 2কে যদি আমি 2 দিয়ে গুণ করি, দেখো 4 আসবে, দ্বিতীয় পদ আসবে। আবার দ্বিতীয় পদকে তুমি সাধারণ অনুপাত অর্থাৎ 2 দিয়ে গুণ করো, তৃতীয় পদ আসবে। তৃতীয় পদকে যদি তুমি সাধারণ অনুপাত 2 দিয়ে গুণ করো তাহলে চতুর্থ পদ আসবে। অর্থাৎ যে কোনো পদকে আমরা যদি সাধারণ অনুপাত দিয়ে গুণ করি তাহলে তার পরবর্তী পদ পাওয়া যাবে। ঠিক একইভাবে যে কোনো পদকে আমরা যদি সাধারণ অনুপাত দিয়ে ভাগ করি তাহলে তার আগের পদ পাওয়া যাবে। দেখো, 4কে 2 দিয়ে ভাগ করো, 2 আসবে। 8কে 2 দিয়ে ভাগ করো, 4 আসবে। 16কে 8 দ্বারা ভাগ করো, 2 আসবে। ঠিক আছে? আশা করছি গুণোত্তর ধারা কি তোমরা সেটি বুঝতে পেরেছো। এই গুণোত্তর ধারা সম্পর্কিত আমাদের কিছু সূত্র আছে। দেখো, সূত্রগুলো আমি তোমাদের জন্য বোর্ডে লিখে রেখেছি, আমরা একটু দেখে নিচ্ছি সূত্রগুলো। কোনো গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর এবং পদ সংখ্যা n হলে ধারাটির nতম পদের সূত্র হচ্ছে ar⁻n-1। ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান a1 - r⁻n ডিভাইডেড বাই 1 - r যখন r < 1 হবে। অর্থাৎ আর এবং 1 এর মধ্যে আমরা কম্পেয়ার করব। আমরা সাধারণ অনুপাত বের করে আমরা 1 এর সাথে কম্পেয়ার করব। যদি আর ছোট হয় তাহলে আর লিখব পরে।
আর যদি আর বড় হয় 1-এর থেকে তাহলে আর লিখব প্রথমে, খেয়াল করো। অথবা Sn সমান a r⁻n-1 ডিভাইডেড বাই r-1। এখানে যেহেতু 1-এর থেকে আর বড় সেহেতু আমি আর আগে লিখেছি সূত্রে, আর এখানে যেহেতু r-এর থেকে 1 বড় সেহেতু আমরা 1 আগে লিখেছি। অর্থাৎ আমরা এখানে যখন সমষ্টি সূত্র অ্যাপ্লাই করব তখন আমরা সাধারণ অনুপাতের সাথে 1-এর কম্পেয়ার করব। যদি সাধারণ অনুপাত অর্থাৎ r-এর মান বড় হয় তাহলে r-কে আমরা সূত্রে প্রথমে লিখব, পরে লিখব 1। আর যদি 1 বড় হয় r-এর থেকে তাহলে 1 প্রথমে লিখব আর আমরা পরে লিখব। ঠিক আছে? তাহলে আমরা এখন এই কিছু সমস্যা এখানে আমি লিখে রেখেছি, এগুলো তোমাদের বইয়ের অঙ্ক, সবই তোমাদের অনুশীলনী 13.2 গুণোত্তর ধারা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখান থেকে আমি জাস্ট 3টি প্রশ্ন নিয়েছি, এগুলো তোমাদের আমি সমাধান করে দেব। তোমাদের যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিতে। দেখো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 64 + 32 + 16 + 8 +... ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। আমি তোমাদের আগেই বলেছি গুণোত্তর ধারার n-তম পদের যে সূত্র আছে সেই n-তম পদের সূত্রের সাহায্যে আমরা খুব সহজেই যে কোনো পদের মানে বের করতে পারবো। অষ্টম পদ, দশম পদ, 50তম পদ, 100তম পদ, যে পদের মানে বের করতে বলুক না কেন আমরা অবশ্যই এই ধারাটির n-তম পদের যে সূত্রটি আছে সেই সূত্র ব্যবহার করে আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্নের সমাধানে। দেখো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 64 + 32 + 16 + 8 .. ধারাটির অষ্টম পদের মান নির্ণয় করো বা অষ্টম পদ নির্ণয় করো। তাহলে লেখো 1 নম্বর অঙ্ক আমাদের। দেখো প্রদত্ত গুণোত্তর ধারাটির প্রথম পদ, দেখো প্রদত্ত গুণোত্তর ধারাটির প্রথম পদ, প্রথম পদকে আমরা এ দিয়ে প্রকাশ করব। দেখো প্রথম পদ আমাদের কত আছে? 64 আছে। দেখো 64। এরপরে আমাদের লাগবে কি? সাধারণ অনুপাত। দেখো সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে আমরা অলওয়েজ আর দিয়ে প্রকাশ করব। সাধারণ অনুপাত আমরা কীভাবে বের করব? যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যাবে সেটা হচ্ছে সাধারণ অনুপাত। আমরা 32কে 64 দিয়ে ভাগ করলেও হবে, অথবা 16কে 32 দিয়ে ভাগ করলেও হবে, অথবা 8কে 16 দিয়ে ভাগ করলেও আমরা সাধারণ অনুপাতের মান পেতে পারি। তাহলে আমরা দেখো উপরে যাবে কত? 32, নিচে আসবে হচ্ছে 64। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি উপরে হবে 1, নিচে হবে কত? হাফ। তাহলে আমাদের এখানে সাধারণ অনুপাত কত হলো? হাফ হলো। দেখো যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে আমাদের এখানে ভাগ করতে হবে। তাহলে আমরা 32কে তার পূর্ববর্তী পদ কত? 64। তাহলে 32কে আমরা 64 দিয়ে ভাগ করে সাধারণ অনুপাতের মান বের করলাম। এখন আমাদের চেয়েছে কি? ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। এখন অষ্টম পদ নির্ণয় করতে গেলে আমাদের গুণোত্তর ধারার যে n-তম পদের সূত্র আছে সেই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারবো। দেখো মনে করি গুণোত্তর ধারা আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ সমান AR(n-1). এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারার n-তম পদের সূত্র। এখন যদি অষ্টম পদ বলে তাহলে আমরা n-এর জায়গায় 8 বসাবো, দশম পদ বললে আমরা n-এর জায়গায় 10 বসাবো, যদি 20তম পদ বলে তাহলে n-এর জায়গায় আমরা 20 বসাবো। অর্থাৎ যততম পদ বলবে তুমি n-এর জায়গায় ঠিক ওই সংখ্যাটি বসিয়ে দেবে। তাহলে এখন সুতরাং ধারাটির অষ্টম পদ, সুতরাং ধারাটির অষ্টম পদ মান হচ্ছে 8তম পদ। অষ্টম পদ কত হবে? AR8-1
দেখো এখানে আমাদের সূত্র ছিল কি আর এর পর ছিল n-1, যেহেতু আমাদের অষ্টম পদের মান বের করতে হবে, কাজে আমরা n এর জায়গায় কত বসিয়ে দিয়েছি, 8 বসিয়ে দিয়েছি। সমান কত হবে এখানে ar⁴ ইকুয়াল টু কত হবে, দেখো এর মান কত আমাদের 64। দেখো 64 ইন্টু আমরা আর এর মান কত বের করেছিলাম, হাফ, তাহলে আর এর জায়গায় আমরা হাফ বসিয়ে দেই। আর এর মান হচ্ছে হাফ, পাওয়ার হচ্ছে কত 7, সমান 64 ইন্টু, এখানে তোমরা একটু খেয়াল করো, হাফের পাওয়ার হচ্ছে 7, অর্থাৎ 1 এর পাওয়ারও 7 এবং 2 এর পাওয়ারও 7, 1 এর উপরে পাওয়ার 7, তার মানে মান কত হবে 1 হবে, আর 2 এর পাওয়ার 7 মানে কি 128। 2 এর পাওয়ার 7 মানে 2কে আমরা 7 বার গুণ করব। 2কে যদি আমরা 7 বার গুণ করি তাহলে তার মান আসবে 128। এখন যদি আমরা একটু এখানে কেটে দিই, দেখো 64 অক্ষে 64 একবার, 64 দুগুণে কত 128, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, তাহলে কত আসবে, উপরে আসবে 1, নিচে আসবে হচ্ছে হাফ। এটা হচ্ছে আমাদের 8তম পদের মান বা অষ্টম পদ, এটা হচ্ছে অ্যান্সার। দেখো তাহলে আমাদের এখানে যে ধারা দেওয়া আছে সেই ধারাটির অষ্টম পদ কত হবে, এই ধারাটির অষ্টম পদের মান হবে কত, হাফ। ঠিক আছে, দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, তোমরা আমার সাথে সাথে লিখে নাও, আর ক্লাসটি তোমরা যারা এই মুহূর্তে যুক্ত আছো তারা শেয়ার করে দাও, যেন বাকিরাও ক্লাসটি দেখে উপকৃত হয়। আর তোমাদের সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে আমাদের একটি গুণোত্তর ধারা দেওয়া ছিল, সেই ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে বলেছে। আমরা প্রথম পদ লিখলাম 64, সাধারণ অনুপাত আর সমান হচ্ছে হাফ। এখন আমি বলেছি কোন গুণোত্তর ধারা যে কোনো পদের মান যদি তুমি বের করতে চাও তাহলে আমাদের n-তম পদের সূত্র ব্যবহার করে মান বের করতে হবে। তাহলে গুণোত্তর ধারার n-তম পদ সমান কত, ar⁴n-1। এখন আমার যেহেতু অষ্টম পদ বলেছে, কাজে আমি n এর জায়গায় 8 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে হলো কত, ar⁴, এর মান হচ্ছে 64 ইন্টু আর এর মান আমরা পেয়েছি হাফ, আর এর জায়গায় হাফ বসালাম, পাওয়ার 7 দিয়ে দিলাম, এখানে 64 থাকলো, ইন্টু 1 এর পাওয়ার 7 মান হচ্ছে 1, 2 এর পাওয়ার 7 মান হচ্ছে 128, কাটাকাটি করলে হবে হাফ। ওকে, এখন আমরা চলে যাব আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধানে। দুই নম্বর, দেখো এখানে আমাদের আরও একটি ধারা দেওয়া আছে, 1/√2 -1 +√2 মাইনাস ... ধারাটির কোন পদ 8√2। অর্থাৎ আমি যে এখানে 3টি পদ সাজিয়ে লিখেছি, 1 2 3, এখানে 3টি পদ আছে, তো আমরা যদি একই নিয়ম এভাবে লিখতে থাকি, পর্যায়ক্রমে যদি লিখতে থাকি, তাহলে কোনো এক সময়ে 8√2 এটি আসবে, এবং এই সংখ্যাটি কত নম্বর পদে আসবে সেটা আমাদের এখানে বের করতে বলেছে। আমি আবার বলছি, দেখো এখানে যে ধারা দেওয়া আছে, এই ধারাকে যদি আমরা কন্টিনিউয়াসলি এভাবে লিখে যাই তাহলে কোনো এক সময় আমাদের 8√2 এই সংখ্যাটি আসবে, এবং এই সংখ্যাটি কত নম্বর পদ সেটি বের করতে হবে। যেমন এখানে প্রথম পদ কত, 1/√2, দ্বিতীয় পদ হচ্ছে -1, এবং তৃতীয় পদ হচ্ছে কত, √2। ঠিক একইভাবে এই সংখ্যাটি যেখানে আসবে সেটি কত নম্বর পদ সেটি আমাদের বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এটাও আমরা তাহলে n-তম পদের সাহায্যে খুব সহজে বের করতে পারবো। দেখো তাহলে আগে লিখে নাও, প্রদত্ত গুণোত্তর ধারাটির প্রথম পদ a সমান কত, 1/√2, 1/√2। ঠিক আছে, এরপরে আমাদের লাগবে সাধারণ অনুপাত। দেখো সাধারণ অনুপাতকে আমরা r দিয়ে প্রকাশ করব। যে কোনো পদকে আমরা তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করব। তাহলে আমরা দ্বিতীয় পদ কত, -1, এই -1কে ভাগ করলাম কত, প্রথম পদ দিয়ে। প্রথম পদ কত, 1/√2, 1/√2। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, -1 গুণন, দেখো ভাগের পরে যদি ভগ্নাংশ থাকে তাহলে গুণন চিহ্ন দিয়ে কি ভগ্নাংশকে উল্টিয়ে দিতে হয়। তাহলে উপরে যাবে √2, নিচে আসবে কত, 1, সমান কত আসবে, -√2। আমাদের সাধারণ অনুপাতের মান বের হয়ে গেল। এখন বলছে কি, ধারাটির কোন পদ 8√2। আমি কিন্তু এখনও জানি না যে আমাদের কত নম্বর পদ 8√2 আসবে।
কাজে আমি ধরে নেই, দেখো মনে করি ধারাটির এনতম পদ, মনে করি ধারাটির এনতম পদ সমান হবে কত 8√2। মনে করি ধারাটির এনতম পদ কত 8√2। তাহলে দেখো আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদ সমান কি, আমরা এনতম পদের সূত্রটা দেখো তোমাদের জন্য বোর্ডে আমি লিখে রেখেছি, AR⁻n−1। এনতম পদ হচ্ছে কত AR⁻n−1, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখলাম ধারাটির এনতম পদ হচ্ছে 8√2, আর এখানে আমি লিখেছি গুণোত্তর ধারার এনতম পদ হচ্ছে AR⁻n−1। তাহলে অবশ্যই আমরা এটাকে আর এটাকে সমান লিখতে পারি, এটাও ধারাটির এনতম পদ এবং এটাও ধারাটির এনতম পদ, সেহেতু আমি 8√2 সমান AR⁻n−1 লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে AR⁻n−1 সমান হচ্ছে 8√2, বা দেখো এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। এর মান কত, এর মান হচ্ছে 1/√2, 1/√2 ইন্টু আর এর মান হচ্ছে -√2, অর্থাৎ এই সূত্রের মধ্যে দেখো AR⁻n−1, এখানে আমরা এর মান বসিয়ে দেবো এবং আর এর মান বসিয়ে দেবো। আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে -√2, পাওয়ার হচ্ছে n-1 সমান কত হবে 8√2। এখানে সাইড নোটে লিখে দাও মান বসিয়ে, বা দেখো এখানে √2 কিন্তু ভাগ অবস্থায় আছে, আমাদের টার্গেট হচ্ছে n এর মান বের করা, আমরা এটাকে এভাবে লিখে দেব। আর এই √2 যেহেতু এই পাশে বাম পাশে এই ভাগ অবস্থায় আছে, দেখো নিচে আছে √2, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে দেখো -√2 পাওয়ার হচ্ছে কত n-1 সমান 8√2 গুণন হচ্ছে √2, এই √2 ডান পাশে গেলে গুণ হয়ে যাবে, দেখো 8√2 গুণন এই √2, বা -√2 পাওয়ার হচ্ছে n-1 সমান, এখানে আমাদের কত আসবে দেখো n-1 সমান কত আসবে, দেখো 8 ইন্টু √2, আর √2 হবে কত √2 স্কোয়ার, আর √2 গুণ করলে √2 স্কোয়ার হবে, বা -√2 পাওয়ার হচ্ছে n-1 সমান, এখানে হবে 8 ইন্টু 2। দেখো আমরা জানি স্কোয়ার এবং √2 কিন্তু কাটাকাটি যায়, স্কোয়ার √2 বাদ হয়ে যায়, তাহলে থাকবে 2, বা -√2 পাওয়ার হচ্ছে কত n-1 সমান, এখানে আমাদের কত হবে দেখো 8 দুগুণে কত 16, 8 দুগুণে 16, বা -√2 পাওয়ার হচ্ছে n-1 সমান, দেখো 16কে আমরা কি লিখতে পারি, 16কে আমরা লিখতে পারি -√2 তার পাওয়ার হচ্ছে 8। দেখো মাইনাস চিহ্নের উপরে পাওয়ার কিন্তু জোড় সংখ্যা, মাইনাস চিহ্নের উপরে পাওয়ার যেহেতু জোড় সংখ্যা আছে সেহেতু এটা প্লাস হয়ে গেল, আর √2 পাওয়ার হচ্ছে 8, √2 পাওয়ার যদি 8 দেয় তাহলে মান আসবে কত 16। এখন দেখো সমান চিহ্নের এই পাশে বেস আছে কত -√2 এবং ডান পাশে বেস আছে কত -√2, সেহেতু আমরা -√2 কিন্তু দুই পাশ থেকে বাদ দিতে পারি, বাদ দিলে দেখো কি লেখা যাবে, বা n-1 সমান হচ্ছে 8। আচ্ছা আমি একটু ডান পাশে করে দিচ্ছি তোমাদের, দেখো লেখা দেখা যাচ্ছে কিনা, দেখো তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা।
তাহলে বা n সমান 8 প্লাস 1, সুতরাং n সমান কত আসবে দেখো, n সমান হবে 9। n সমান কত আসবে? আচ্ছা, এখানে আমি তোমাদের এই দুটি লাইন উপরে করে দিচ্ছি, একটু হয়তো তোমাদের দেখতে প্রবলেম হবে। দেখো আমি এই পাশে একটু করে দিচ্ছি, ডান পাশে। তাহলে আমাদের এখানে কত আছে, n মাইনাস 1 সমান 8। তাহলে আমরা কি লিখতে পারি, বা n সমান 1 এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, 8 প্লাস 1, সুতরাং n সমান হচ্ছে 9। তাহলে আমাদের যে ধারা দেওয়া আছে, এই ধারাকে যদি আমরা এভাবে কন্টিনিউ করি, অর্থাৎ এভাবে লিখি, তাহলে 8√2 আসবে কত নম্বর পদে? দেখো, নবম পদে আসবে। কত নম্বর পদে আসবে? নবম পদে আসবে 8√2। সুতরাং ধারাটির নবম পদ, সুতরাং ধারাটির নবম পদ কত হবে? 8√2। ধারাটির নবম পদ কত হবে? ধারাটির নবম পদ হবে 8√2। এটাই ছিল আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের কি বলেছিল, একটি ধারা দেওয়া ছিল, ধারাটির কোন পদ 8√2। তাহলে আমরা মনে করেছিলাম যে ধারাটির n-তম পদ হবে 8√2। তাহলে n এর মান আসছে কত? n এর মান আসলে হচ্ছে 9। কাজের ধারাটির নবম পদ হবে কত? 8√2। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধানে। দেখো, আমাদের 3 নম্বর প্রশ্নটি হচ্ছে কি, 1 - 1 + 1 - 1 প্লাস ... ধারাটির 2n+1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এখানে যেমন 1 2 3 1 2 3 4 এখানে 4টি পদ আছে। আমরা এখানে 4টি পদের যদি সমষ্টি বের করি কত হবে? দেখো, a1 কাটা যাবে, a1 কাটা যাবে, 0 আসবে। ক্লিয়ার? ঠিক একইভাবে এখানে যদি 2n+1 সংখ্যক পদ হয়, সেক্ষেত্রে সমষ্টি কত হবে সেটা আমরা এখন বের করব। দেখো, প্রদত্ত গুণোত্তর ধারাটির প্রথম পদ a সমান কত দেওয়া আছে? 1। আর সাধারণ অনুপাত r সমান কত? আমরা যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে সাধারণ অনুপাত পাবো। তাহলে -1কে আমরা 1 দিয়ে ভাগ করি। দেখো, উপরে -1, নিচে হচ্ছে কত? 1, সমান কত আসবে? -1। এবং এটা অবশ্যই কি 1 এর থেকে ছোট হবে, অবশ্যই 1 এর থেকে কি? দেখো, -1 আসছে সাধারণ অনুপাতের মান, আর মাইনাসের যে কোনো মান আমরা জানি 0-র থেকেও ছোট, কাজে সেটা তো অবশ্যই 1 এর থেকে ছোট হবে। এখন কেন 1 এর সাথে আমরা কম্পেয়ার করলাম? দেখো, আমরা যখন সমষ্টি বের করব তখন কিন্তু সাধারণ অনুপাতকে 1 এর সাথে কম্পেয়ার করতে হয়। ঠিক আছে, যদি সাধারণ অনুপাতের মান ছোট হয় 1 থেকে, তাহলে আর আমরা পরে লিখব। আর সাধারণ অনুপাত r এর মান যদি 1 এর থেকে বড় হয়, তাহলে আর আমরা প্রথমে লিখব। তাহলে এখানে যেহেতু সাধারণ অনুপাত r এর মান 1 এর থেকে ছোট হয়েছে, অর্থাৎ r এখানে ছোট, কাজে আমরা কোন সূত্র ব্যবহার করব? দেখো, r যেহেতু ছোট, আমরা প্রথম সূত্রটি ব্যবহার করব, কারণ এখানে 1 বড় আর ছোট। এই যে 1 বড় আর ছোট, 1 বড় হলে 1 আমরা প্রথমে লিখব। ঠিক আছে, তাহলে লেখো, আমরা জানি। আচ্ছা, পদ সংখ্যাটি লেখো। পদ সংখ্যা সমান হচ্ছে কত? 2n+1। দেখো, আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান a কত হবে আমাদের? দেখো, এখানে আর কিন্তু ছোট, তাহলে 1 - rn, 1 - rn ডিভাইডেড বাই 1 - r, যখন কত? r <1, অর্থাৎ r এর মান যখন 1 এর থেকে ছোট হবে, তখন আমরা এই সূত্রটি লিখব, অর্থাৎ 1 বড়, তাহলে 1 আমরা প্রথমে লিখব, আর যেহেতু ছোট আর লিখব আমরা পরে। তাহলে সুতরাং ধারাটির এত সংখ্যক পদের সমষ্টি।
সুতরাং ধারাটির 2n+1 সংখ্যক পদের সমষ্টি n এর জায়গায় দেখো n এর জায়গায় আমরা কত বসাবো n দ্বারা কিন্তু এখানে পদের সংখ্যা বোঝায় তাহলে n এর দ্বারা যদি পদের সংখ্যা বোঝায় তাহলে এখানে আমরা পদের সংখ্যা কত 2n+1 আমরা বলছি যে Sn হচ্ছে n সংখ্যক পদের সামেশন অর্থাৎ n সংখ্যক পদের যোগফল n দ্বারা যেহেতু পদের সংখ্যা বোঝায় এখানে আমাদের পদ আছে কত 2n+1 সংখ্যক কাজে n এর জায়গায় আমি 2n+1 লিখব সমান এখানে দেখো কত হবে a 1 মাইনাস আর এর পাওয়ার হবে কত হবে 2n+1 ডিভাইডেড বাই কত 1 মাইনাস আর এখন আমরা এর মান এবং আর এর মান বসিয়ে দেব খেয়াল করো এর মান কত আছে এর মান আছে 1 তাহলে আমরা লিখলাম 1 সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস আর এর মান কত আছে আমাদের দেখো আর এর মান আমাদের আছে -1 তাহলে আর এর মান আমরা লিখলাম -1 পাওয়ার হচ্ছে 2n+1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো নিচে 1 মাইনাস আর এর মান হচ্ছে -1 তাহলে এখানে দেখো 1 দিয়ে এগুলোকে গুণ করে দিলে কিন্তু 1 হয়ে যাবে তাহলে 1 উঠে গেল আর এখানে থাকবে কত 1 মাইনাস এখানে থাকবে -1 আর নিচে 1+1 এখানে সাইড নোট দিয়ে দাও খেয়াল করো তোমরা n হচ্ছে ন্যাচারাল নাম্বার n যদি ন্যাচারাল নাম্বার হয় এর মান দেখো তুমি 1 বসাও এর মান 1 বসালে এই 2n+1 কিন্তু একটি বিজোড় সংখ্যা হয় ঠিক আছে এখানে 2n+1 একটি বিজোড় সংখ্যা তো আমরা জানি -n এর উপরে পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেই মাইনাসটি থেকে যাবে তাহলে এই মাইনাসটি এখানে থেকে গেল আর 1 এর উপরে পাওয়ার যতই হোক না কেন 1 এর 1ই থাকবে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো দেখো -1 পাওয়ার হচ্ছে 2n+1 এই পুরোটার মান কিন্তু -1 থাকবে কিভাবে এখানে -1 আমি দেখো 2n+1 হচ্ছে বিজোড় সংখ্যা তাহলে -n এর উপরে পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা থেকে যায় আর 1 এর পাওয়ার তুমি যতই দিবা বা যতই থাকুক 1 এর 1 হবে এখানে লিখে দাও n বিলংস টু n এর জন্য 2n+1 বিজোড় সংখ্যা ঠিক আছে 2n-1 একটি বিজোড় সংখ্যা তাহলে এটা আমাদের কত হবে 1+1 ডিভাইডেড বাই 1+1 সমান কত হবে 2/2 সমান হচ্ছে 1 এটা হচ্ছে আমাদের সমাধানের অ্যান্সার দেখো তাহলে এই ধারাটির আমরা যদি 2n+1 সংখ্যক পদ যোগ করি তাহলে আমাদের রেজাল্ট কত হবে 1 হবে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো তারপরেও যদি তোমাদের কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি সমষ্টি বের করতে বলে যে যতগুলো পদের সমষ্টি বের করতে বলুক না কেন তোমরা এখানে যে দুইটি সূত্র আমি লিখে দিয়েছি তোমাদের এই দুইটি সূত্র ব্যবহার করে তোমরা খুব সহজে বের করতে পারবে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবে সবাই